আজকের গল্প দোষী। ধর্ষণের অভিযোগে মাত্র 17 বছর বয়সে জেল খাটতে হয় আমাকে। আজ দীর্ঘ 9 বছর পর অন্ধকার দালান কোঠা থেকে বাহিরে বের হয়ে দীর্ঘ একটা শ্বাস বুকে নিয়ে হাঁটতে শুরু করলাম নিজের আপন গন্তব্যে। এই 9 বছরে একটাবারের জন্যও নিজের আপন পরিবারের কেউ আমার সাথে দেখা করতে আসেনি, আর আসবেই বা কেন? তাদের কাছে তো আমি একজন দর্শক, চরিত্রহীন ছাড়া আর কিছুই না। কোনো পরিবারই হয়তো চাইবে না একজন দর্শকের সাথে কোনো রকম সম্পর্ক বজায় রাখতে। তাদের প্রত্যেকের সামনে আমি সেদিনই মৃত হিসেবে গণ্য হয়েছিলাম, যেদিন দর্শক হিসেবে সবার সামনে প্রমাণিত হয়েছিলাম। জানি না ঠিক এত বছর পরেও নিজ আপন পরিবারের সম্মুখে দাঁড়ালে তারা আমায় কি মেনে নেবে, নাকি দর্শক চরিত্রহীন কুলাঙ্গার বলে লাঞ্ছনা অপমান করে দূর দূর করে রাস্তার কুকুরের মতো তাড়িয়ে দিবে। হয়তো এতদিনে আমার চেহারাখানি তাদের মন থেকে মুছে গেছে। কমলাপুর স্টেশন থেকে নিজ গ্রামে যাওয়ার ট্রেনে ওঠার 10 মিনিট পর ট্রেন চলতে শুরু করলো। ট্রেন যতই সামনের দিকে এগুচ্ছে, আমার কষ্টভরা বুকের ভেতরে থাকা হার্টবিট ততই বাড়ছে। টাকা না থাকায় নিজের সিট বলতে কিছুই নেই, তাই তো বাধ্য হয়েই দাঁড়িয়ে থাকতে হচ্ছে আমায়। অতঃপর প্রায় 5 ঘন্টা পর সেই চিরচেনা গ্রামের মাটিতে পা রাখলাম আমি, যে গ্রামের সাথে জড়িয়ে রয়েছে আমার অনেক স্মৃতি। আমি খুব নিশ্চিত আমার পরিবারের সবাই আমাকে অপমান লাঞ্ছনা করে ফিরিয়ে দেবে। তারপরেও বেহায়ার মতো এখানে আসার একটাই কারণ, সেটা হলো নিজ জন্মদাতা পিতামাতা সহ পরিবারের সবার মুখখানি একবার হলেও দেখা। কতদিন হয়ে গেল তাদের দেখি না। আমার প্রতি তাদের ঘৃণা জমা থাকলেও আমার মনে আজও আগের মতো ঠিক তাদের প্রত্যেকের জন্য রয়েছে বুক ভর্তি ভালোবাসা। ধীর পায়ে এগিয়ে যাচ্ছি নিজ বাড়ির নিকটে। অতঃপর বাড়ির সামনে আসতেই কিছুটা অবাক না হয়ে আর পারলাম না আমি, কারণ পুরো বাড়িটা এমনভাবে সাজিয়ে রেখেছে মনে হচ্ছে আজ কারো বিয়ে হবে, কিন্তু সেটা কার বিয়ে? হঠাৎ কেউ একজন আমার কাঁধে হাত রেখে বলল, কে তুমি? সে আমাকে চিনতে ভুল করলেও আমি ভুল করিনি, কারণ সে আমার বড় ভাই। চোখের অস্ত্রগুলোকে বাধা দিয়ে বললাম, ভাইয়া তুমি আমায় চিনতে পারলে না? আমি শাহরিয়ার। আমার কথাটা শুনে ভাইয়া কিছুটা অবাক হয়ে বেশ কিছুক্ষণ চুপ করে আমাকে ভালো করে দেখার পর রাগান্বিত কণ্ঠে আমায় বলল, তুই আর কোন সাহসে বা এই বাড়ির সীমানায় এসেছিস? তুই কি ভুলে গেছিস আজ থেকে 9 বছর আগে তোর জন্য এই বাড়ির দরজার সীমানা সব কিছুই বাবা নিষিদ্ধ করে দিয়েছে? তারপরেও কেন এসেছিস এখানে? আর কি চাস তুই? সবই তো শেষ করে দিয়েছিস। যে বাবা তোকে আদর ভালোবাসা দিয়ে মাথায় করে রেখেছিল, তুই তাকে কষ্ট দিয়েছিস, তার ইচ্ছা আকাঙ্ক্ষাগুলো সব ভেঙে চুরমার করে দিয়েছিস, প্রচুর কাঁদিয়েছিস তাকে। গ্রামবাসীদের সামনে বাবার সম্মানহানি করেছিস। একটা মেয়ের সব থেকে মূল্যবান জিনিস কেড়ে নিয়ে চাচা চাচিকে তুই প্রচুর কাঁদিয়েছিস, কারণ ওনাদের মেয়ে আজ ধর্ষিত শুধুমাত্র তোর কারণে। এমনকি মায়ের হার্ট অ্যাটাকের মৃত্যুটাও শুধু তোর জন্যই হয়েছে। সেদিন যদি তুই এইরূপ জঘন্য কাজটা না করতি, তাহলে আজ মা জীবিত থাকত। শুধুমাত্র তোর জন্য আজ মা বেঁচে নেই। তোর জন্য আমাদের সর্বদা হাসি খুশি আনন্দে থাকা পরিবারটা আজ হাসতে ভুলে গিয়েছে। সব কিছুর জন্য একমাত্র তুই দায়ী। ছি, তোর মতো ভাইকে ধিক্কার জানাই আমি। আজ খুব অবাক হচ্ছিস তাই না বাড়িটাকে এইভাবে সাজানো দেখে? জানিস আজ কার বিয়ে হতে যাচ্ছে? সেই মেয়েটার, যেই মেয়েটাকে তুই সমাজের চোখে কলঙ্কিত করেছিস, যার সতীত্বে তুই দাগ লাগিয়ে দিয়ে 9 বছর জেল খেটে এসেছিস। হ্যাঁ, আজ তারই বিয়ে। এটাই ভালো হবে তুই এখান থেকে চলে যা। তোর সাথে এইবারের সম্পর্ক সেদিনেই ভেঙে গিয়েছিল, যেদিন তুই নিজ আপন চাচাতো বোনকে দর্শন করেছিলি। জানি না ভাইয়া তুমি আজও বিশ্বাস করবে কিনা, তারপরেও আমি একই কথা আবারও বলছি, যে কথা আজ থেকে 9 বছর আগেও সবার সম্মুখে গলা ফাটিয়ে চিৎকার করে বলেছিলাম, আমি নির্দোষ। 9টা বছর জেল খেটে আসার পরেও এরূপ কথা বলতে তোর কি একটু লজ্জাবোধ করলো না? সত্য বলতে লজ্জা কিসের ভাইয়া? তোকে আবারও খুব ভালো করেই বলছি, তুই এখান থেকে চলে যা। আর অশান্তির সৃষ্টি করিস না। শুধু বাবাকে একবার দেখতে চাই। কথা দিচ্ছি, বাবাকে দেখে আমি চলে যাব। বাবা তোর মতো চরিত্রহীনকে কেন দেখা দিবে? কেন বুঝতে চাচ্ছিস না তুই? ভাইয়া একটু বেশি চিৎকার করে ফেলল, যার ফলে ভাইয়ার চিৎকার শুনে বাবা এবং চাচা উভয়েই বাড়ি থেকে বের হয়ে এলেন এবং ভাইয়াকে জিজ্ঞেস করলেন কি হয়েছে। ভাইয়া কিছুটা আমার দিকে তাকিয়ে আমাকে আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে দেখিয়ে বলল, ওই যে দেখো, 9 বছর জেল খেটে দিয়ার সর্বনাশকারী এসেছে।
ভাইয়ার কথা শুনে বাবার সঙ্গে সঙ্গে তার মুখ ঘুরিয়ে নিলেন। চাচা এসে আমাকে 4-5টা থাপ্পড় দিয়ে বললেন, তোর মতো কুলাঙ্গার কোন সাহসে এখানে আসার সাহস পায়? চাচা হয়তো বিশ্বাস করবে না, তারপরেও আবারও বলছি, আমি তোমার মেয়ের সর্বনাশ করিনি সেদিন। চুপ কর, তোকে নিজের সন্তানের চেয়ে বেশি ভালোবেসেছিলাম, কিন্তু কি পেলাম? কেন তুই আমার মেয়ের সুখ দেখতে পারিস না? আজ কি এখানে তুই এই বিয়ে ভেঙে আবার আমার মেয়ের সর্বনাশ করতে এসেছিস? জানি না কতক্ষণ লাঞ্ছনা অপমান সহ্য করতে হয়েছে আমায়, তবে বেশিক্ষণ আর সেখানে থাকতে পারিনি। সোজা আবার স্টেশনে চলে আসলাম। আসার সময় ছোট ছোট ছেলেমেয়েরা চিল্লাচিল্লি করে আমাকে ইট পাথর ছুঁড়ে মেরেছিল, যেন মনে হচ্ছিল তাদের মধ্যে কোনো প্রতিযোগিতা চলছিল, কে কত বেশি ইট আমাকে মারতে পারে। সবগুলো আমার শরীরের বিভিন্ন অংশে লাগলেও একটা আমার কপালে এসে লেগেছিল। একটুর জন্য চোখটা বেঁচে গিয়েছিল, কিন্তু কপাল থেকে সেই মুহূর্তে বেশ খানিকটা রক্ত পড়ছিল। শুনেছি ঢাকা শহর ছোট হলেও সেখানে রাত কাটানোর বহু জায়গা রয়েছে। অতঃপর ঘুরে ফিরে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। আবার সেই আগের মতোই 5 ঘন্টা অতিবাহিত হওয়ার পর প্রায় রাত 10টার সময় ঢাকায় এসে পৌঁছলাম আমি। নিরিবিলি এক রাস্তাকে চিহ্নিত করে সেই রাস্তা দিয়েই আনমনে হেঁটে যাচ্ছি। ঠিক জানি না কোথায় যাচ্ছি, তবে পা যতক্ষণ চলছে এভাবেই চলতে থাকুক। হঠাৎ দ্রুতবেগে একটা পুলিশের গাড়ি আমার সামনে এসে ব্রেক করে এবং গাড়ি থেকে কয়েকজন পুলিশ নেমে এসে আমাকে জোর করে গাড়িতে উঠিয়ে নিয়ে থানায় নিয়ে যায়। আমি নাকি বিভিন্ন মেয়েদেরকে দিয়ে দেহ ব্যবসা করাই, সেই অপরাধে আমাকে সারা রাত প্রচুর মারধর করে। পরের দিন সকালে আবার ঠিক ছেড়ে দেয়। তখন আমি খুবই আশ্চর্য হয়ে গেলাম, কারণ এত তাড়াতাড়ি ছাড়া আমি কি করে পেলাম। পরবর্তীতে আমি বহু কষ্টে জানতে পারলাম এটা তারই ষড়যন্ত্র, যার জন্য কোনো অপরাধ না করেও আমাকে বিনা দোষে 9 বছর জেলখানার অন্ধকার দালানে পার করে দিতে হয়েছে। শরীরের অজস্র ব্যথা নিয়ে রাস্তা পারাপার করার চেষ্টা করছি। জানি না সত্যি কি আমি রাস্তা পার হতে পারবো কিনা। খোঁড়াতে খোঁড়াতে ওপারের প্রায় নিকটে চলে এসেছিলাম, আর সেই সময় হঠাৎ কিছু একটা উড়ে এসে আমার চোখের গভীরে প্রবেশ করে, যার জন্য আমি এক চোখ দিয়ে বেশ ঝাপসা ঝাপসা দেখছিলাম। আর সেই সময় কোনো এক গাড়ির শিকার হয়ে যায় আমি। রাস্তার মাঝে পড়ে আছি আমি, অশ্রুতে টলমল করা চোখ দিয়ে তাকিয়ে আছি নিজ শরীর থেকে টপ টপ করে বেয়ে পড়া তাজা লাল রক্তের দিকে। কখনো একসাথে নিজের এত রক্ত নিজ চোখে দেখিনি। চোখগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। কেন প্রতিবার আমার সাথেই এমন হয়? জানি না কখন আমার জ্ঞান ফিরেছে। যখন আমি চোখের পাতা মেলে তাকাই, তখন দেখি আমার পা থেকে শুরু করে শরীরের বিভিন্ন অংশে ব্যান্ডেজ করা, বিশেষ করে পায়ে সবচেয়ে বেশি ব্যান্ডেজ করা দেখতে পেলাম। জ্ঞান ফেরা মাত্রই শরীরে অজস্র যন্ত্রণা যেন আমাকে চিরে চিরে খাচ্ছিল। অজস্র যন্ত্রণা আর সহ্য করতে না পেরে শেষমেশ চিৎকার দিয়ে উঠতে বাধ্য হলাম। অতঃপর একজন ডাক্তার ছুটে এলেন, সম্ভবত উনি মেয়ে হবেন। এসেই আমাকে একটা ঘুমের ইঞ্জেকশন দেন এবং তার সাথে থাকা একটা নার্সকে খুব সতর্কতার সাথে বললেন আমার আবার জ্ঞান ফিরলে এই ওষুধগুলো খাইয়ে দিতে এবং আমার যত্ন নিতে। পরিশেষে উনি বললেন আমি যেন এই মুহূর্তে কিছুতেই জানতে না পারি যে আমি আর কখনোই নিজের পায়ে দাঁড়াতে পারবো না। কিন্তু কথাটা যখন তিনি নার্সকে বলেছিলেন, সেই সময় আমার কিছুটা সেন্স ছিল। পরিশেষে আবার ঘুমের নদীর অতল গভীরে তলিয়ে গেলাম। পরবর্তীতে আমার যখন জ্ঞান ফিরে, তখন নার্স আমাকে কিছু ঔষধ খাইয়ে দেন। এখনও পায়ে প্রচুর যন্ত্রণা হচ্ছে, আর হবেই না কেন, সবচেয়ে বেশি তো পায়ে হুঁচট খেয়েছি। আর এই জন্যই হয়তো আমি আর কখনো নিজের পায়ে দাঁড়াতে পারবো না। পাশেই নার্স দাঁড়িয়েছিলেন। আমি তাকে উদ্দেশ্য করে বললাম দুনিয়াটা বড়ই অদ্ভুত, তাই না? আচ্ছা এমন কেন হয় বলুন তো? অপরাধীরা বেঁচে যায় সর্বদাই, নির্দোষীরাই কেন ফেঁসে যায়? হঠাৎ আমার এমন কথা যেন নার্সকে বেশ অবাক করে দেয়। অতঃপর তিনি বেশ খানিকটা অবাক হয়ে বললেন, কি বলছেন আপনি এইসব? বুকে থাকা কষ্টগুলো বুকের মধ্যেই দামাচাপা দিয়ে হাজারো বাধাকে উপেক্ষা করে মুখে হালকা হাসি এনে বললাম, না কিছু না। আসলে আমাকে হাসপাতালে কে নিয়ে এসেছেন? ম্যাডাম নিয়ে এসেছেন। কে উনি? উনি এই হাসপাতালের একজন সুনামধন্য ডাক্তার। উনি আপনাকে রাস্তার মাঝখানে পড়ে থাকতে দেখে দ্রুত হাসপাতালে নিয়ে এসে নিজেই আপনার চিকিৎসা করেছেন। ও আচ্ছা। অতঃপর নার্স চলে গেলেন, আর আমি চোখ বুজে সেই হারানো দিনগুলোর প্রতি মনোনিবেশ করার চেষ্টা করেছি। কতই না সুখে ছিলাম, কিন্তু মাঝখানে কি থেকে কি হয়ে গেল। দোষ না করেও কেন আজ অপরাধীদের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছি। কখনো ভাবতে পারিনি আমার জীবনও একসময় আদার গনিয়ে আসবে।
যা আমার জীবনে অনেকটা পরিবর্তন ঘটিয়ে দিতে সক্ষম হবে। আমার চোখের পাতা মেলে তাকালাম কারো সুন্দর মিষ্টি কণ্ঠে। সামনেই দাঁড়িয়ে আছে এক অপরূপ সৌন্দর্যের অধিকারী একজন মেয়ে, পরনে ডাক্তারি পোশাক। হয়তো ইনি যিনি আমাকে রাস্তা থেকে এখানে নিয়ে এসে আমার চিকিৎসা করছেন। তিনি আমার কিছুটা নিকটে এসে বললেন, তা এখন কেমন লাগছে আপনার? ভালো না কেন? কি হয়েছে? কষ্ট বা খারাপ লাগছে নাকি? কষ্ট, যন্ত্রণা, বেদনাটা আমার শরীরের নয়, আমার মনের, বুকের ভেতরের, অন্তরের। আমার এমন অদ্ভুত কথা শুনে তিনি গম্ভীর কণ্ঠে বললেন, কেন, প্রেমে ব্যর্থ হয়েছেন নাকি? না, কিন্তু তার চেয়েও অধিক কষ্ট আমার। এত কষ্ট কিসের আপনার? সব কিছুই সবাইকে বলা যায় না ম্যাডাম। অবশ্য একজন রোগী চাইলে তার ডাক্তারকে সব কিছু ফ্রেন্ড মনে করে বলতে পারে, তাতে অভ্যস্ত নই আমি। আচ্ছা ঠিক আছে, নাই বললেন, সেটা আপনার ব্যক্তিগত বিষয়। আচ্ছা ম্যাডাম, আমার সুস্থ হতে কতদিন লাগবে? খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন আপনি। আচ্ছা, আমি কি সত্যি আর নিজের পায়ে দাঁড়াতে পারবো না? হঠাৎ আমার এমন কথা শুনে উনি বেশ পরিমাণ চমকে যান। হয়তো বুঝতে পারছেন না আমি কি করে এই কথা জানতে পারলাম। এদিক ওদিক কয়েকবার তাকিয়ে বললেন, কি বলছেন এসব? কেন দাঁড়াতে পারবেন না? নিশ্চয়ই আপনি দাঁড়াবেন, হাঁটবেন, ছুটবেন, সব কিছু করতে পারবেন। আমাকে মিথ্যে আশা দিয়েন না ম্যাডাম। সেই সময় নার্সকে বলা আপনার কথোপকথন আমি শুনেছি। তখনও সেন্স বলতে আমার কিছুটা ছিল। আমার কথার কোনো উত্তর না দিয়ে তিনি চুপ করে রইলেন। হয়তো এই মুহূর্তে বলার মতো কোনো ভাষাই তার কাছে নেই। অতঃপর তিনি কিছু না বলেই চলে গেলেন আমার সম্মুখ থেকে। তাতে কোনো ভ্রুক্ষেপ বলতে কিছুই করলাম না আমি। আবার নিজ চোখের পাতা বন্ধ করলাম, নিজের ভাগ্যকে বরণ করে নিয়ে। বারবার মনে মনে নিজে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু মন আমার কিছুতেই শান্ত হতে চাচ্ছে না। রাতে আবার তিনি, অর্থাৎ সেই ডাক্তার ম্যাডাম, এসে আমাকে বেশ কিছুক্ষণ পরীক্ষা নিরীক্ষা করেন এবং নার্সকে ওষুধ খাইয়ে দিতে বলেন। ওষুধ খাওয়ার পর তিনি আমায় প্রশ্ন করলেন, আপনি কে, কি করেন, কোথায় থাকেন, বাসা কোথায়, আপনার পরিবার বলতে কেউ কি আছে? ওনার কথার উত্তরে আমি প্রচুর পরিমাণ কষ্ট নিয়ে একটা দীর্ঘশ্বাস নিয়ে বললাম, আমি অনাথ, আমার কেউ নেই, থাকার বলতে কোনো স্থান আমার নেই। অতঃপর তিনি সেদিন আর কিছুই জিজ্ঞেস করেননি। আস্তে আস্তে সময়ের স্রোত প্রায় 15 দিনের মতো অতিক্রম হয়ে গেল। আজ ডাক্তার ম্যাডাম, অর্থাৎ রায় ম্যাডাম, তার সঙ্গে করে আমাকে তার নিজের বাসায় নিয়ে এসে আশ্রয় দান করেন। সত্যিই তার মনটা অনেক বড়। না হলে কেউ এভাবে অচেনা একটা ছেলেকে নিজের বাসায় আশ্রয় দিবে? রায় ম্যাডামের মতো তার মা বাবার মনটাও বেশ বড়। সত্যিই তারা প্রত্যেকেই খুব ভালো মনের মানুষ। আমাকে খুব কেয়ার করেন, ভালোবাসেন, এমনকি নিজের ছেলের মতো সম্বোধনও করেছেন। আস্তে আস্তে প্রায় 4 মাস পার হয়ে গেল। আমি এখন মোটামুটি সুস্থ। তবে আমাকে হয়তো সারা জীবন হুইল চেয়ারে বসে থাকতে হবে। তার কারণ একটাই, ওই যে আমি নিজের পায়ে দাঁড়ানোর ক্ষমতা হারিয়ে ফেলেছি। আজ রায় ম্যাডামের সাথে তার মামাতো ভাইয়ের বিয়ের কথোপকথন চলছে। সবাই এতে সম্মতি প্রকাশ করলেও রায় ম্যাডাম এখনও কোনো সম্মতি প্রকাশ করেনি। পরের দিন সকালে রায় ম্যাডাম হাসপাতালে চলে যান এবং তার বাবা মা উভয়ে কোনো এক গুরুত্বপূর্ণ কাজে বাসা থেকে বের হন। বাসায় আমি আর কাজের মেয়েটা ছাড়া কেউ নেই। আমি হুইল চেয়ারে বসে টিভি দেখছিলাম। তাছাড়া আর কী বা করার আছে আমার? কিছুক্ষণ পর বাসার কাজের মেয়েটা 1 গ্লাস পানি আর একটা পাওয়ারি ওষুধ এগিয়ে দিয়ে বললেন, নেন, খেয়ে নিন। রায় ম্যাডাম একটু আগে ফোন করে আপনাকে এই ওষুধটা খেতে বলেছেন। অতঃপর আমি আর কিছু না ভেবেই ওষুধটা খেয়ে নিলাম। কিন্তু আশ্চর্য, আজকের পানিটা কেন যেন আমার কাছে অন্যরকম লাগলো। হঠাৎ আমি অনবরত কাশতে শুরু করলাম। কাশের সাথে রক্তপাতও হচ্ছে আমার। গলার স্বর কেমন যেন আমার ধীরে ধীরে বন্ধ হয়ে আসছে। খুব যন্ত্রণা হচ্ছে, কিন্তু আমার কেন এমন হচ্ছে? কাজের মেয়েটা পানির সাথে আবার বিষ খাইয়ে দেয়নি তো আমায়? কাজের মেয়েটার দিকে তাকাতেই দেখতে পেলাম সে মুচকি মুচকি হাসছে। তার মানে আমার সন্দেহ ঠিক, সে আমাকে পানির সাথে বিষ খাইয়েছে। কিন্তু কেন? আমি তো তার কোনো ক্ষতি করিনি, তার সাথে কোনো অপরাধ করিনি। তাহলে কেন সে আমায় পানির সাথে বিষ খাওয়ালো? যন্ত্রণায় কিছুই বলতে পারছি না আমি। হুট করে হুইল চেয়ার থেকে ফ্লোরে পড়ে গেলাম এবং যন্ত্রণায় প্রতিনিয়ত ছটফট করতে আরম্ভ করলাম। আমার দেহ ধীরে ধীরে শীতল হয়ে আসছে। চোখ বুজলে শুধু বারবার নিজের মৃত্যুকে দেখতে পাচ্ছি। অসহায়ের মতো পড়ে আছে আমি। এখনও তার মুখে হাসি দেখতে পাচ্ছি, কিন্তু সে এমন কেন করলো আমার সাথে? তারপর আর কিছু মনে নেই আমার। বেঁচে থাকার ইচ্ছাটা তো সেই কবেই হারিয়ে ফেলেছিলাম। মিটমিট করে চোখের পাতা মেলতেই দেখলাম রায় ম্যাডাম সহ তার বাবা মা উভয়ে আমার সামনে বসে আছেন। তাদের দেখে বেশ উদাসীন ও চিন্তিত মনে হচ্ছিল। রুমের এক কোণে সেই কাজের মেয়েটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ফেল ফেল করে কাঁদছে।
স্পষ্ট হাতের 5 আঙ্গুলের ছাপ কাজের মেয়েটার শ্যামলী বর্ণের চেহারায় ফুটে উঠেছে। হয়তো কেউ কাজের মেয়েটাকে থাপ্পড় মেরেছে। এখনও কেউ খেয়াল করেনি যে আমার জ্ঞান ফিরেছে। সবাই নিশ্চুপ, চিন্তিত হয়ে বসে রয়েছেন। রায় ম্যাডামকে সবচেয়ে বেশি চিন্তিত মনে হচ্ছে। তার মুখে অনেক লুকায়িত কষ্ট কেন যেন আমি বেশ অনুভব করতে পারছি। অতঃপর রায় ম্যাডাম যখন বুঝতে পারলেন আমার জ্ঞান ফিরেছে, তখন তিনি এক দীর্ঘশ্বাস ছেড়ে কিছুটা শান্ত হলেন এবং কাজের মেয়েটাকে আমার সম্মুখে দাঁড় করিয়ে বললেন, বল, কার কথা এসব করেছিস? রায় ম্যাডামের কথার জবাবে কাজের মেয়েটা কান্না মাখা কণ্ঠে বললেন, আমায় মাফ করে দিন। আপনার মামাতো ভাইয়ের কথাতে আমি ওনাকে বিষ খাইয়েছি। আপনার মামাতো ভাই আমাকে 10,000 টাকা দিয়ে বললেন আমি যেন ওনাকে পানির সাথে বিষ পান করাই, আর আমিও টাকার লোভ সামলাতে না পেরে কাজটা করে ফেলি। কাজের মেয়েটার কথাগুলো শুনে রায় ম্যাডামের মা বাবা দুজনেই একসাথে বলে উঠলেন, কিন্তু কেন? আসিফ কেন শাহরিয়ারকে বিষ খাইয়ে মারতে চেয়েছে? অতঃপর রায় ম্যাডাম তার বাবা মার কথার উত্তরে বললেন, কারণ আসিফ খুব ভালো করেই উপলব্ধি করতে পেরেছিল আমি শাহরিয়ারকে ভালোবাসি। তাই শাহরিয়ারকে সরিয়ে দিয়ে নিজের রাস্তাটা পরিষ্কার করে আমাকে নিজের করে পেতে চেয়েছিল। ভাগ্যিস আমি সঠিক সময়ে হাসপাতাল থেকে বাসায় চলে এসেছিলাম, না হলে হয়তো শাহরিয়ারের বাঁচা অনিশ্চিত হয়ে যেত। আর শাহরিয়ারের যদি কিছু হয়ে যেত, তাহলে আমারও বেঁচে থাকাটা অনিশ্চিত হয়ে যেত। নিজেকে কখনো ক্ষমা বলে কিছুই করতে পারতাম না। কথাগুলো বলেই রায় ম্যাডাম রুম ত্যাগ করে অন্য রুমে চলে গেলেন। রায় ম্যাডাম চলে যাওয়ার পরপরই রায় ম্যাডামের মা বাবা কাজের মেয়েটাকে দূর দূর করে বাড়ি থেকে তাড়িয়ে দিলেন। চুপচাপ শুয়ে আছি আমি। তখনও চুপ ছিলাম, আর এখনও মনে মনে শুধু একটা কথাই অনবরত ভাবছি, রায় ম্যাডাম কি সত্যি আমাকে ভালোবাসেন? জানি না ঠিক, হয়তো ভালোবাসতে পারেন, আবার নাও বাসতে পারেন। রায় ম্যাডামের মা আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। কেন জানি আজ মায়ের কথা ভীষণ মনে পড়ছে। একটা সময় আমার মাও এইভাবে আমার মাথায় হাত বুলিয়ে দিতেন। নিজ পরিবারের সাথে কাটানো সুন্দর দিনগুলো এখনো ভুলতে পারি না। সেই দিনগুলোর স্মৃতি প্রতিনিয়ত আজ আমার চোখের অশ্রুর কারণ হয়ে দাঁড়িয়েছে। যতই পুরনো কথাগুলো ভুলে যাওয়ার চেষ্টা করি, ততই বারবার প্রতিটি সেকেন্ড, প্রতিটা মিনিট এমন কোনো সময় নেই যে আমার মনে পড়ে না। সেই সব স্মৃতি আমার ভেতরটাকে সবসময় চিরে চিরে খায়। রায় ম্যাডামের মা হঠাৎ করে বলে উঠলেন, আচ্ছা বাবা, রায় তো বলল তোমার কেউ নেই, অর্থাৎ তুমি অনাথ, এটা কি সত্যি? ওনার কথার জবাবে আমি বেশ কিছুক্ষণ চুপ করে থাকার পর উত্তরে খুব কষ্টে নিজেকে বেশ শক্ত করে বললাম, হ্যাঁ, আমি অনাথ, কেউ নেই আমার। আজ থেকে কখনো নিজেকে একা মনে করবে না, কখনো অনাথ বলবে না, কারণ আজ থেকে মনে করবে আমরাই তোমার পরিবার। আর এমনিতেও তো এই কথাগুলো আগেও তোমাকে বহুবার বলেছিলাম। কথাগুলো বলেই তিনি চলে গেলেন। রাতে রায় ম্যাডাম এসে আমাকে নিজের হাতে খাবার খাইয়ে দিলেন। এই দিন প্রথম তিনি আমাকে নিজের হাতে খাবার খাইয়েছেন। সত্যি আমি কখনো ভাবতে পারিনি এমন এক মেয়ের মনে আমার ঠাঁই হবে। পরের দিন সকালে রায় ম্যাডামের মামাতো ভাই বাড়িতে এসে হাজির হয় এবং আমাকে দেখে তিনি যেন অবাকের শেষ সীমানা অতিক্রম করে ফেলেন। হয়তো ভাবতে পারেননি আমাকে এইভাবে নিজের চোখে দেখতে পারবে। পরিশেষে ওই দিন রায় ম্যাডাম তার মামাতো ভাই আসিফকে প্রচুর পরিমাণ অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দেন এবং ফোন করে আসিফের মা বাবা উভয়কে তাদের ছেলের কুকর্মের কথা বলে দেন। আস্তে আস্তে আরও কয়েকটা দিন চলে যায়। 10 দিন পর আমার আর রায়ের বিয়ের তারিখ নির্ধারণ করা হয়েছে। এতে সবাই খুশি থাকলেও কেন যেন আমি খুশি নেই, কারণ আমি রায়কে হয়তো খুশিতে রাখতে পারবো না। আমার জীবনের সাথে জড়ালে রায় কখনো সুখী হতে পারবে না। প্রতিটা ধাপে ধাপে রায় ম্যাডামকে নানা ধরনের কষ্ট এবং বিভিন্ন অসুবিধার সম্মুখীন হতে হবে। হুইল চেয়ারে বসে আছি, চোখের সামনে রায় ম্যাডাম তার কোনো এক গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করার চেষ্টা করছে। হঠাৎ আমি রায় ম্যাডামকে প্রশ্ন করেই ফেললাম, প্লিজ আমাকে বিয়ে করে নিজের সর্বনাশ ডেকে আনবেন না। হঠাৎ আমার এমন অদ্ভুত রকমের মুখের ধ্বনি শুনে তিনি আমার দিকে কিছুটা চোখ বড় বড় করে তাকালেন। আমি আবার ওনাকে উদ্দেশ্য করে বললাম, আমার জীবনের সাথে নিজেকে জড়ালে পদে পদে অনেক কষ্ট অসুবিধার সম্মুখীন হতে হবে আপনাকে। কেন বুঝতে চাইছেন না? আমার কোনো যোগ্যতা নেই আপনাকে বিয়ে করার। না আছে আমার শিক্ষাগত যোগ্যতা, না আছে আপনাকে বিয়ে করার যোগ্যতা। আমি নিজের পায়ে হয়তো আর কোনোদিন দাঁড়াতে পারবো না। আমি সব দিক দিয়েই অচল। প্লিজ আমাকে বিয়ে করে নিজেই নিজের সর্বনাশ সহ বিভিন্ন অসুবিধার দাওয়াত দিয়ে আনবেন না। অতঃপর আমার কথার জবাবে রায় ম্যাডাম তার সমস্ত গুরুত্বপূর্ণ কাজ রেখে দিয়ে আমার কিছুটা নিকটে এসে বললেন, তোমার কি যোগ্যতা আছে বা নাই সেটা আমার দেখার বা শোনার কোনো ইচ্ছেই নেই। আমি তোমাকে ভালোবাসি,
জাস্ট এটাই চিরসত্য এবং তোমাকে ভালোবেসে আমি সব অসুবিধার সম্মুখীন হতেও প্রস্তুত। জানি না মেয়েটা আমার মধ্যে ঠিক কী দেখেছে যা অন্য কেউ দেখতে পাচ্ছে না। রায় ম্যাডামের প্রত্যেকটা কথা যেন আমাকে বেশ অবাক করে দিচ্ছে। অবশেষে সেই দিন এসেই গেল, অর্থাৎ রায় ম্যাডাম আর আমার বিয়ের দিন। অবশ্য রায় ম্যাডাম ডাকতে আমায় নিষেধ করেছে, তারপরেও অনেক দিনের অভ্যাস কী করে বা এত সহজে নিয়ন্ত্রণ করব। সারা বাড়িতে হইচই। ধীরে ধীরে রায়দের সব রিলেটিভরা আসা আরম্ভ করেছেন। বিয়ে বাড়িতে রায়ের বড় মামা অর্থাৎ আসিফের বাবা বা আসিফ অর্থাৎ তাদের পক্ষ থেকে কেউ আসেনি, আর আসবেই বা কীভাবে। রায় যে পরিমাণ অপমান করেছেন, আমার মনে হয় না আত্মসম্মান বলতে কিছু থাকলে তারা আসবে। বিয়েতে রায়ের বড় মামা না আসলেও রায়ের ছোট মামা ঠিকই এসেছেন। শুনেছি রায়ের ছোট মামা নাকি একজন জজ, তবে কখনো দেখা হয়নি তাকে। পরিশেষে বিয়ের বেশ কিছুক্ষণ আগে যখন রায় তার ছোট মামার সাথে আমার পরিচয় করে দিতে যায়, তখন রায়ের ছোট মামাকে দেখে আমি যেন অবাকের শীর্ষে উঠে যাই। উনিও যেন বেশ খানিকটা অবাক হয়ে যান। আমি ওনাকে চিনতে ভুল করিনি, আর উনিও হয়তো আমাকে চিনতে ভুল করেননি। আর চিনবেন নাই বা কেন? স্বয়ং ওনার নির্দেশেই তো আমার 9টা বছর জেল হয়েছিল। 9টা বছর দুঃখে দুঃখে আমাকে অন্ধকার এক জেলখানায় পড়ে থাকতে হয়েছিল। উনি আমার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকার পর গর্ভবতী মানুষের সামনে চিৎকার করে আমাকে আঙ্গুল দিয়ে চিহ্নিত করে দেখিয়ে দিয়ে বললেন, এই বিয়ে হতে পারে না। ধর্ষণের অভিযোগে 9 বছর জেল খাটা একজন আসামির সাথে আমার ভাগ্নির বিয়ে হতে পারে না। হঠাৎ ওনার এমন কথা শুনে সবাই যেন কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিল। প্রত্যেকের চোখের দৃষ্টি সবকিছুই ছিল আমার উপরে। তাকিয়ে আছে আমার দিকে সবাই, এমনকি রায়ও। নিজের মামার মুখে এমন কথা শুনে রায় তার মামাকে বললেন, মামা তুমি এসব কী বলছো? শাহরিয়ার কেন জেল খাটা আসামি হতে যাবে? নিশ্চয়ই তোমার কোনো না কোনো ভুল হচ্ছে। না, আমার কোনো ভুল হচ্ছে না। হয়তো আমার বয়স বেড়েছে কিছুটা, তারপরেও আমার স্পষ্ট মনে আছে সেই দিনটার প্রতি। সেদিন সমস্ত সাক্ষ্য প্রমাণ ওর বিপক্ষে ছিল। সেদিন সবার সম্মুখে ও দর্শক প্রমাণিত হয়েছিল। পরিশেষে নিজের চাচাতো বোনকে ধর্ষণের অভিযোগে স্বয়ং আমার নির্দেশেই ওর 9 বছর জেল হয়েছিল, কারণ সেই আদালতে বিচারক ছিলাম আমি। কি করেই বা আমি এত সহজে ভুলে যেতে পারি সেই দিনটার কথা? আমি কখনোই ভাবতে পারিনি ওর সাথে আমার সাক্ষাৎ হবে, তবে এবার আসামি রূপে নয়, নিজের ভাগ্নির হবু স্বামী হিসেবে। রায়ের মামার কথাগুলো শুনে সবাই আগের চেয়ে দ্বিগুণ আকারে নিশ্চুপ হয়ে যান। কারো গলায় কোনো কণ্ঠস্বর নেই। সবাই যেন বোবা রূপে রূপান্তর হয়ে যায়। রায়ের চোখে আজ স্পষ্ট জল দেখতে পাচ্ছি। এর আগে কখনোই রায়ের চোখে আমি জল দেখিনি। অতঃপর রায় আমার বেশ খানিকটা নিকটে এসে চোখে টলমল করতে থাকা জলগুলো মুছে কিছুটা ভাঙা গলায় আমাকে বললেন, এসব কি শাহরিয়ার? এখন তুমি চুপ করে আছো কেন? কোনো কিছু বলছো না কেন? মামা যা বলছে তা কি সত্যি না মিথ্যা? প্লিজ শাহরিয়ার, আমি তোমাকে রিকোয়েস্ট করে বলছি, দয়া করে তুমি এখন আর চুপ করে থেকো না। প্লিজ আমাকে বলো, মামা যা বলছে তা কি সত্যি না মিথ্যা? আমাকে ভুল বুঝবেন না রায়। হ্যাঁ, আপনার মামা যা বলেছেন সব সত্যি বলেছেন, তবে আমি আমার নিজের চাচাতো বোনকে ধর্ষণ করিনি। সেদিন হয়তো সব সাক্ষ্য প্রমাণ আমার বিরুদ্ধে ছিল, আমি দর্শক প্রমাণিতও হয়েছিলাম, কিন্তু সত্যি তো এটাই ছিল যে আমি সম্পূর্ণ নির্দোষ ছিলাম। আমাকে সম্পূর্ণ মিথ্যা এক অপরাধে ফাঁসানো হয়েছিল। দোষ না করেও দোষী হয়ে কাঠগড়ায় দাঁড়াতে হয়েছিল আমাকে। খুব স্বপ্ন ছিল পড়ালেখা শেষ করে একদিন অনেক দূর এগিয়ে যাব, কিন্তু সেদিন আমার সব স্বপ্ন ভেঙে গিয়েছিল। মিথ্যা এক বেড়াজালে আমাকে সম্পূর্ণ ফাঁসিয়ে দেওয়া হয়েছিল। সেদিন কেউ বিশ্বাস করেনি আমায়। সবার কাছেই অবিশ্বাসের পাত্র হয়ে গিয়েছিলাম। সবাই আমাকে ধিক্কার জানিয়েছিল সেদিন। সাপোর্ট করার মতো কেউ আমার পাশে ছিল না। যাকে নিজের আপন বোনের মতো সম্মান করতাম, ভালোবাসতাম, সেই বোনই সেদিন আমাকে তার বোনা মিথ্যা জালে ফাঁসিয়ে দিয়ে অপরাধী হিসেবে সবার সম্মুখে চিহ্নিত করেছিল। সেদিন সব কিছুই যেন আমার বিরুদ্ধে ছিল। কোনো অপরাধ না করেও সেদিন সবার সম্মুখে দোষী সাব্যস্ত হয়ে 9টা বছর আমাকে ওই অন্ধকার জেলখানায় দোষ না করা সত্ত্বেও বিভিন্ন আসামিদের মাঝে বছরের পর বছর কাটিয়ে দিতে হয়েছে। এমন কেন হয়? কেন আসল অপরাধীরা প্রতিনিয়ত বেঁচে যায় আর সর্বদা নির্দোষ নিরপরাধ মানুষরাই ফেঁসে যায়? আপনি কি জানেন রায়, 9 বছর পরেও নিজ আপন পরিবারের সম্মুখে দাঁড়িয়ে অনেক লাঞ্ছনা অপমান সহ্য করার পরেও আমি একই কথা বলেছিলাম যে আমি নির্দোষ, কিন্তু তারপরেও কেউ আমাকে বিশ্বাস করেনি। আমি সঠিক জানি না রায়, আপনি আমার কথা বিশ্বাস করবেন কিনা, কিন্তু আপনি আমায় ভুল বুঝবেন না, আমাকে দূরে ঠেলে দেবেন না। বেঁচে থাকার ইচ্ছাটা আমি বহু বছর আগেই হারিয়ে ফেলেছিলাম। আপনি আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছেন। প্লিজ
আমাকে অবিশ্বাস করবেন না, ভুল বুঝবেন না আপনি। আমি নিরপরাধ, নির্দোষ। আমার কথাগুলো এতক্ষণ সবাই খুব মনোযোগ সহকারে শুনেছিলেন, বিশেষ করে রায়। সবাই চুপ করে রয়েছেন, এমনকি রায়ও। এখন আর কেউ কিছু বলছেন না। হয়তো রায়ও আমাকে অবিশ্বাস করছে। যেখানে নিজ পরিবারে আমাকে সেদিন বিশ্বাস করেনি, সেখানে রায় কেন আমাকে বিশ্বাস করবে? হঠাৎ রায়ের মামা রায়কে উদ্দেশ্য করে বলে উঠলেন, রায়, তুমি হয়তো খুব ভালো করেই জানো যে আমি বিচার করার সময় সব দিক ভেবে চিন্তেই বিচার করে থাকি। তাহলে ওর কথা বিশ্বাস করার তো কোনো মানেই হয় না। ও একজন চরিত্রহীন দর্শক, এটাই চিরসত্য। জানি না ঠিক কোন কারণে, কোন মতলবে ও এই বাড়িতে ঢুকেছে। রায়, তুমি কিছু বলো বা না বলো, আমি কিন্তু ওকে কিছুতেই ছেড়ে দিচ্ছি না। এক্ষুনি পুলিশ ডেকে এনে ওকে আবার ওর ন্যায্য ঠিকানায় পাঠানোর ব্যবস্থা করছি। রায়ের মামার কথার জবাবে রায়ের মা বাবা উভয়েই বলে উঠলেন, না, এটা করা ঠিক হবে না। আমার মনে হয় না ও কোনো অপরাধ করতে পারে। ক্ষণিকের পরিচয় হলেও আমাদের বিশ্বাস আছে ও সম্পূর্ণ নিরপরাধ। তোমরা ওর মতো একজন দর্শককে বিশ্বাস করছো? সত্যিই হাস্যকর। রায়, তুমি একটু তোমার মা বাবাকে বুঝাও, হয়তো তাদের মাথা আজ ঠিক নেই, তাই এসব বলছে। অতঃপর রায় তার মামার কথার উত্তরে নিজেকে বেশ খানিকটা স্বাভাবিক করে বললেন, কি বুঝাবো? তারা তো কোনো মিথ্যা বলেনি। আর হ্যাঁ, আমিও বিশ্বাস করি না এসব। আমার মন বলছে শাহরিয়ার কোনো অন্যায় করতে পারে না। মামা, তুমিও তো এই কথা খুব ভালো করে জানো যে আমি সম্পূর্ণ ন্যায়ের পথেই চলি। আজ আমার আর শাহরিয়ারের বিয়ে কেউ শত বাধা দিলেও আটকাতে পারবে না। কেউ মানুক বা না মানুক, এটা আমার দেখার বিষয় না। কিন্তু আজ আমার আর ওর বিয়ে হবে, মানে হবেই। সত্যি আমি রায়কে ধীরে ধীরে যতই দেখছি ততই মুগ্ধতার সীমা অতিক্রম করছি। সৃষ্টিকর্তার কাছে হাজার হাজার শুকরিয়া, তিনি এমন এক অসাধারণ নারীর পবিত্র মনে আমার জায়গা করে দিয়েছেন। অতএব আবার রায়ের মামা রায়কে উদ্দেশ্য করে বললেন, কি হচ্ছে এসব? আর ইউ মেড? তোমার মাথা ঠিক আছে? তুমি কি বলছো? আসিফের মতো একটা ভালো ছেলেকে রেখে তুমি শেষমেশ এই 9 বছর জেল খাটা একজন দর্শককে বিয়ে করবে? হ্যাঁ মামা, আমি সম্পূর্ণ ঠিক আছি। আর তুমি যা শুনছো ঠিকই শুনছো। এতে তুমি মত প্রকাশ করো বা অমত প্রকাশ করো, সেটা তোমার একান্তই ব্যক্তিগত বিষয়। তাতে আমার কোনো ভ্রুক্ষেপ নেই। আর আমি কাকে বিয়ে করব আর কাকে করব না, সেটা আমার নিজের ব্যক্তিগত বিষয়। তাই এই নিয়ে তোমাকে মাথা না ঘামালেও চলবে। অতঃপর রায়ের মামা রাগ করে বিয়ে বাড়ি থেকে চলে যান। আমি কখনো ভাবতেও পারিনি এত কিছুর পরেও রায়ের সাথে শেষমেশ আমার বিয়েটা হবে। রায়দের অনেক রিলেটিভরাই রায়কে এই বিয়ে করতে নিষেধ করেছিলেন, কিন্তু রায় সবার কথাগুলো অগ্রহণযোগ্য হিসেবে নিজের কাছে চিহ্নিত করে আমার সাথে বিয়ে নামক এক পবিত্র সম্পর্কে লিপ্ত হয়।